হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আহ, আমি আমি এখন কি করব আপনাদের অনুষ্ঠানে? আহ, আমি একটু সমস্যায় আছি আর কি। জি। আহ, আমি 60+ জি। আমার এজ। জি। আমি প্রথম যখন বিয়ে করি, জি। আহ, আমার আমার ওয়াইফ 3বার কনসিভ করছিল, কিন্তু আমি এগুলো অপারেশন করাইছি আর কি। আচ্ছা। অপারেশন করাইছি ডাক্তারের আচ্ছা। কাছে নিয়ে নিয়ে আর কি। জি। তো আমার ধারণা ছিল যে বেবি যখন চাওয়া যায় তখনই পাওয়া যায়। হুম। কিন্তু মেয়েদের যে একটা সার্টেন একটা টাইম থাকে কিংবা ইয়ে থাকে, এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান অথবা ধারণা, অথবা আমি কাউকে জিজ্ঞাসা করি নাই, আমি এটা জানতামও না। আচ্ছা। যার ফলে আমি এগুলো করছি যে আমি তখন ইন্টারমিডিয়েট পড়ি। হুম। আমি তখন খুব আর্লি স্টেজ আর কি। আপনার বয়স কত ছিল তখন প্রথম? তখন তো ইন্টারমিডিয়েট পড়লে যা হয় আর কি, তখন আমার বয়স 19-20 কিংবা এরকমই হবে আর কি সম্ভবত। তারপরে এরকম ভাবে চলতে থাকলো। এক পর্যায়ে আমি চলে গেলাম দেশের বাইরে। দেশের বাইরে আমি দীর্ঘকাল ছিলাম। দীর্ঘকাল বলতে মাঝখানে ইন্টারভিউ দিয়ে আমি 10 বছর ছিলাম মোট আর কি। তো 5 বছর পরে আমি আসার পরে কিংবা 10 বছর পরে আসার পরে তার এই যে মেয়েদের যেটা কি মেনোপজ নাকি একটা স্টার্ট হয় আর কি। তো আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে এটা বললো যে এখন তো ওনার এই হচ্ছে, এখন তো বেবি নেওয়া সমস্যা, ওনার বেবি আপনি পার্সেন্টেজ খুব কম আর কি, সম্ভাবনা খুব কম। যাই হোক, এটা হয় নাই। তারপরে আর আমি একা, আর আমার এক বোন, আর আমার কোনো ভাই বোন নাই। আচ্ছা। তো আমি আমার খুব কষ্ট লাগতে থাকলো যে আমি এটা কি করলাম। আমি তো এটা বুঝতে পারি না আগে, যদি বুঝতে পারতাম এই কাজগুলো তো আমি করতাম না। আর এটা তো খুব একটা অন্যায় কাজ করছি, আমি গুনার কাজ করছি, এগুলো আমি নিজে নিজে বুঝতে পারলাম। তো এখন আমি চিন্তা করলাম যে আমি একা, আমার কোনো ভাই নাই, ইয়ে নাই। তারপরে বেশ সময় নেওয়া, বেশ কয়েক বছর সময় নেওয়া আমার ওয়াইফকে, তার সঙ্গে একটু কাউন্সিলিং করে কিংবা বোঝায়, সে একটু গড় রাজি হইলো আর কি, খুব একটা রাজি না, গড় রাজি হইলো। একটা মেয়ের সঙ্গে আমার একটা পরিচয় হইলো আমার ফ্রেন্ডের মাধ্যমে। তো আমি ওই মেয়েকে আমি সবকিছু বললাম, আমার বিষয়ে সমস্ত কিছু আমি A to Z যা বলার দরকার আমি তাকে বললাম। পাশাপাশি আমার ওয়াইফকে বললাম এরকম, গ্রামের মেয়ে, সরল সিধা থাকবে, কোনো সমস্যা হবে না, এই সেই। আমার ওয়াইফের সঙ্গে পরিচয় করাইছি, একসঙ্গে নাস্তা করলাম, নিয়ে করলাম। আর তাকে আমি একটা কন্ডিশন দিছিলাম, যেটা হয়তো অবাস্তব, যে ছেলে বাচ্চা হইলে সে আমার প্রথম ওয়াইফকে দিয়ে দিবে। আবার এটাও আমি বলছি যে দিয়ে দিলেই তো দিয়ে দেওয়া হইলো না, এটা একই সঙ্গে থাকা হবে, হয়তো বা দুটা পৃথক বাসায় থাকা হবে, কিন্তু মা তো আপনি থাকেই যাবেন। ওনাকে আমি আপনি আপনি করে বলি আর কি। এটা তো মা হিসাবে আপনিই থাকবেন, এটা তো জগতে কিংবা পৃথিবীতে এটা লুকায় রাখা যাবে না। তো যাই হোক, পরে সে আমি তাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে সে কনসিভ করলো। তারপর আমার একটা ছেলে বাচ্চা হইলো আর কি হসপিটালে। বাচ্চা হওয়ার পর থেকেই সে আমার সঙ্গে রূঢ় আচরণ মানে শুরু করলো, যে কিভাবে বাচ্চা নেয় এটা দেখবো, আমাকে ফ্ল্যাট দিতে হবে, আমাকে একটা বাড়ি দিতে হবে, এই সেই বিভিন্ন ধরনের কথাবার্তা বইলা আমাকে মানে খুব মানসিক ভাবে খুব হ্যারাস করতে থাকলো। তো আমি দেখলাম যে এইভাবে তো আমি তো পারবো না, টিকতে পারবো না। শুরুতেই যখন এটা, আর শেষের দিকে তো আরো বোধহয় আরো খারাপ কিছু হবে। তো আমি আমার ছেলের, আমার বেবি 15 দিন থাকা অবস্থায় ওনাকে আমি ডিভোর্স দিয়ে দিই। কিন্তু আমার বন্ধুরা বলছিল যে তুমি ডিভোর্স দিও না, তুমি এমনি থাকো, তোমার মনে মনে রাখো, তুমি বাচ্চাটা একটু বড় হইতে দাও, পরে ডিভোর্স দিয়ে দাও। কিন্তু আমি চিন্তা করলাম এটা আরো গুনার কাজ হবে, কারণ আমি একটা পরিকল্পনা মনের মধ্যে, একটা নেগেটিভ পরিকল্পনা রাখা তার সঙ্গে আমি চিট করব, এটা ঠিক না। আমি যেটা এখন বুঝতেছি আমার ভালোর জন্য আমি এটাই করব। তো আমি এটা 15 দিনের মাথায় তাকে আমি ডিভোর্স দিয়ে দিলাম। ডিভোর্স দিয়ে দিলে একটু মামলা টামলা হইলো, সে মামলা করলো, আমিও মামলায় হাজিরা দিলাম। ছেলে দেখার জন্য আমি আদালতে মামলা দিলাম যে ছেলেটা আমি দেখতে চাই, আদালতের অনুমতি নিয়ে, আদালত তার সুবিধাজনক স্থানে যদি আমাকে অনুমতি দেন, মাসে একবার কিংবা সপ্তাহে একবার। মামলাটা খারিজ হয়ে গেল। মামলাটা খারিজ হয়ে গেল এই শর্তে
যে ওই আমি যে আদালতে মামলাটা করছি সেই আদালতে এই মামলাটা চলে না, এখন এটা চলে না। পরে যাই হোক, পরে এটা বাতিল হয়ে গেল। তারপর আমি আর কোনো ট্রাই করি নাই, কিছু করি নাই। আদালত থেকে আমাকে নির্ধারণ করে দিল মাসে মাসে আমার তার বৈধ সময় পর্যন্ত তাকে আমার একটা সার্টেন একটা অ্যামাউন্ট দিয়ে দিল। অ্যামাউন্টটা তাকে আমার দিতে হবে মান্থলি, এবং প্রতি বছর 200 টাকা করে বাড়তে থাকবে। এটা আচ্ছা, এটা বৈধ সময় পর্যন্ত। তো বৈধ সময়টা আমি জিজ্ঞেস করি নাই, তবে আমি ধারণা করে নিচ্ছি যে বৈধ সময়টা হয়তো বা 18 বছর বয়স পর্যন্ত হয়তো বা বৈধ সময়। এটা আমি ধরে নিছি আমি নিজে আমার মনে। এখন তার 13+। আমার ছেলেটার বাচ্চাটার এখন বয়স 13+। তো আর মহিলা ফোন দিয়ে আমাকে যাচ্ছে তাই কথাবার্তা, ঝগড়া ঝাঁটি, মানে ভালো কথা বললেও খারাপ, মানে খুবই নোংরা কথা, ঝগড়া কথা, অশান্তিমূলক কথা, মানসিক টর্চার এইসব করে। যার ফলে আমি 12 বছর ওনার সঙ্গে আমি কোনো টাকা পাঠানো ছাড়া, আর ছেলের খোঁজ নিতে গেলেও সে এইসব ঝগড়াঝাটি সৃষ্টি করে, প্রিভিয়াস কথাবার্তা তুলে আনে আর কি। এরকম ভাবে আমি টাকা পাঠাইছি। টাকা পাঠানোর পরে বাই এই 1.5 বছর যাবত তার একটা ছোট বোন স্নেক বাইটে মারা গেছে। আচ্ছা, তার ছোট বোনটা। তো সে আমাকে কান্নাকাটি করে বলতেছে যে আমার ছোট বোনটা আপনার কথা খুব বলছে, আপনি আসবেন, এই সেই, আপনি একটু আসেন, তার আপনাকে দেখার খুব ইচ্ছা ছিল, এই সেই। তো আমি চিন্তা করে আমি গেলাম তাদের গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে গেলাম, জানাজায় থাকলাম, দাফন হইলো, কাফন হইলো, সমস্ত কিছু হইলো, আলহামদুলিল্লাহ থাকলাম। এরপর থেকে আমি ছেলেটাকে নিয়ে আবার নতুন করে আমি চিন্তা ভাবনা শুরু করলাম, যে যদিও লেট হয়ে গেছে অনেক, এটা 1.5 বছর আগের কথা। তখন তার গ্রামেই থাকে। গ্রামের থেকে গিয়ে 7-8 কিলোমিটার দূরে গিয়ে শহর না ঠিক, এটা উপজেলা লেভেলের আর কি, ওখানে গিয়ে কোচিং অথবা স্কুলে পড়ে। আমি বললাম ঠিক আছে, এইভাবে তো সমস্যা, হয়তো বা বর্ষাকালে রিক্সা পাওয়া যাবে না সময় মতো, রাস্তাঘাট কাদা থাকবে, এই থাকবে, ঠিক টাইমে ঘুম থেকে একটা সময়ের ব্যাপার, তো একটা টাইমিং এর ব্যাপার, সময় মতো তো পৌঁছতে হবে কোচিং অথবা স্কুলে। তখন আমি ওই সদর উপজেলায় তাদেরকে আমি একটা বাসা ভাড়া করে দিলাম 2 জনের জন্য। তো বাসা ভাড়া করে দিলে ওখান থেকেই ছেলেটা স্কুলে যায়, কোচিং করে, এই করে। তখন আমি ছেলেটাকে লুক আফটার মানে করতে শুরু করলাম তখন থেকে আর কি। তখন তার মাকে বললাম যে ছেলের কি অবস্থা, কয় ভালো, কোচিং এ যায়, স্কুলে যায়। আমি চিন্তা করলাম যে কোচিং যায়, স্কুলে যায়, এটাই তো ভালো না। আমার রেজাল্টটা দেখলে আমি বুঝতে পারবো যে এটা ভালো কি ভালো না। স্কুলের যে পরীক্ষাটা হয়, অ্যানুয়াল পরীক্ষা কিংবা মান্থলি কিংবা পরীক্ষা হয়, তবে আমি ওনাকে বললাম যে আপনি করে আনেন, মার্কশিট তুলে আনেন স্কুল থেকে। স্কুল থেকে মার্কশিট তুলে আনলো। মার্কশিট তুলে আনার পরে দেখা গেল যে কোনোটায় 20, কোনোটায় 10, কোনোটা 000 এরকম। তখন আমি দেখলাম, আর ছেলেটা খুব অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে। এটাও আমি জানি, কারণটা জানি, হয়তো বা আমাদের এই আর সমস্ত কিছু ডিটেলস সে ছেলের সঙ্গে আলাপ করছে। তার সঙ্গে আমার ডিভোর্স, আমি খারাপ মানুষ, আর ছেলেকে আমি বিভিন্ন জায়গায় ভালো ভালো স্কুলে মাদ্রাসায় ভর্তি করতে চাইছি, কিন্তু সে বলে ছেলে যেখানে থাকবো সেখানে উনি থাকবে, ছেলের সামনে বলতেছে। আমি হোস্টেলে রাখার চেষ্টা করছি, ছেলের সামনে আমাকে বলতেছে ছেলে যদি হোস্টেল থেকে পালায় যায়, এইরকম নেগেটিভ কথাবার্তা ছেলের সামনে বলে। এবং আমি বুঝতে পারছি ছেলেকে আমার বিষয়ে খুব একটা নেগেটিভ ধারণা সে সৃষ্টি করছে, যার ফলে ছেলে একদম অ্যাবসেন্ট মাইন্ডেড থাকে। বাচ্চা ছেলে তো হয়তো মনের মধ্যে তার একটা বিরাট একটা শখ আছে, শখ পাইছে এরকম। তো আমি এগুলা তাকে বলি, কিন্তু বলার পরেও ওনার এই জ্ঞানটা নাই, উনি এটা আমার নেন না, বুঝেনও না, উল্টাপাল্টা কথাবার্তা বলেন এই সেই। তখন আমি দেখলাম যে তার এই অবস্থা, তো কোচিং ইয়েতে বাসা নিয়েও তো লাভ হচ্ছে না। তখন আমি তাকে বিভাগীয় অথবা জেলা শহরে আমি শাহিন স্কুল ক্যাডেট কলেজে কোচিং এ আমি হোস্টেলে ভর্তি করে দিলাম, যেটা একদম সকাল 7টা থেকে একদম বিকেলে 2 ঘন্টা রেস্ট আছে, এবং রাত্রে 10:30 পর্যন্ত শুধু লেখাপড়া ভিতর দিয়ে থাকবে। মানে এখানে নাইট কেয়ার আছে, কোচিং আছে, স্কুল আছে, সমস্ত কিছুই, এবং পরিবেশ ভালো। তো এই মহিলা করে কি, ফোনের পরে ফোন দেয়, আইসা দেখা করতে চায়,
আমাকে প্রিন্সিপাল স্যার বলতেছেন, ও বলতেছেন যে দেখেন ওর মাকে আসতে কম বলবেন, ছেলেটা একটু নতুন একটা পরিবেশের সঙ্গে সে অ্যাডাপ্ট হোক, একটু ছেলেটা কোন ক্লাসে পড়ে? ছেলেটা ক্লাস 6-এ। আচ্ছা, ক্লাস 6-এ। আপনি ভর্তি করলেন ক্লাস 6-এই? আমি ভর্তি করছি ক্লাস 6-এ। আমার লক্ষ্য হচ্ছে তাকে ক্যাডেট কলেজে পরীক্ষা দেওয়ার কিংবা অ্যাডমিশন দেওয়ার আমার এরকম একটা ইচ্ছা। সেই ইচ্ছা নিয়ে আমি এখানে করছি। প্লাস যে দেখা যাচ্ছে বাসায় তার লেখাপড়া হচ্ছে না, মাস্টার রেখে দিলেও লেখাপড়া হবে না, এটা আমি বুঝতে পারছি। মাস্টার 1-2 ঘন্টা পড়ায় যাবে, এরপরে সে কি করবে? তার মা তো এগুলো বুঝে না কিংবা লুক আফটার করে না। ওর মা আবার মাস্টার পিলিয়ে দিছে যে মাস্টার ফাইনাল দিবে, অথচ তার মধ্যে শিক্ষা কিংবা জ্ঞান কিছু বোঝা যায় না। যে আপনার এই দ্বিতীয় স্ত্রীর সাথে আপনার বয়সের পার্থক্য কত? পার্থক্য আছে, বেশ পার্থক্য আছে। কত পার্থক্য? মনে করেন যে আমার যদি 60+ হয়ে থাকে, ওনার বলি 30 এরকম, মানে অলমোস্ট অর্ধেক। জি জি জি, অলমোস্ট অর্ধেক। এবং আপনার প্রথম স্ত্রী কি এখনো আপনার সাথে আছেন? জি জি জি, আমার সঙ্গে আছে। আচ্ছা, আমি আমার প্রথম স্ত্রীর সঙ্গেই থাকি। প্রথম স্ত্রীর সঙ্গে? হ্যাঁ, আমার প্রথম স্ত্রী, ওনার সম্বন্ধে কোনো ধরনের ব্যাড কমান্ড কিংবা তাকে নিয়ে আলোচনা কখনোই করে না, এবং আমার পরিবারের কেউই করে না। যেহেতু এই কাজটা আমি নিজে নিজে করছি, এই জন্য আমার পরিবারের নিয়ম হলো যে তোমারটা তুমি বুঝো, ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। আপনার সাথে আপনার মার সম্পর্ক কেমন ছিল? জি, আপনার সাথে আপনার মার সম্পর্ক কেমন ছিল? আমার সঙ্গে আমার মার ছোটবেলায় আমি খুব দুষ্টামি ছিলাম। আচ্ছা, খুব বেয়ারা ছিলাম, দুষ্টামি ছিলাম স্কুল কলেজে আমি করে। কিন্তু আমার সঙ্গে আমার মাকে আমি খুব ভালো সম্পর্ক ছিল। আচ্ছা, খুবই ভালো সম্পর্ক ছিল। আমার আম্মাও। উনি বেঁচে আছেন? না, উনি 2021-এ জুনের 3 তারিখে উনি ইন্তেকাল করছেন আর কি। তার মানে আপনার বিয়েটা উনি দেখে গেছেন? জি জি, ও এটা দেখে গেছেন। মানে আমরা তো বিয়ে করছি কাজীর অফিসে, এটা তো আর অন্য কেউ দেখে নাই। আমার ছেলেটাকে একবার দেখছে, আমি নিয়ে আসছিলাম। আমার ছেলেটাকে আমি তাকে অনেক বুঝাইছি যে দেখেন, আমি মাঝে মাঝে ছেলেটাকে আমার ফ্যামিলিতে নিয়ে যাই, আসা যাওয়ার মধ্যে থাকুক, তাহলে এটা ছেলেটার জন্য ভালো হবে। প্রথম স্ত্রীর সাথে আপনার ছেলেটার সম্পর্ক কেমন? প্রথম স্ত্রী যখন সে হসপিটালে যখন সে জন্ম নিল, আমার প্রথম স্ত্রী আমাকে বলল যে চলো যাই, দেখে আসি তোমার ছেলেটাকে। আমার প্রথম স্ত্রী বলল। কিন্তু এই আফটার বার্থ, আমার বেবি জন্ম হওয়ার পর থেকে যে হাসপাতালে কিংবা আমি একটা কেবিনে ছিলাম আর কি, পরিবেশটা এত খারাপ হয়েছে যে মানে খুব নেগেটিভ কথাবার্তা সেই, তখন আমি এইগুলা তাকে বলি নাই। আমি বলছি ঠিক আছে, আর কদিন পরে নিয়ে যাই, পরে আর আমি তাকে নিয়ে যাই নাই। এই খারাপ পরিবেশে আমি তাকে নিয়ে যাই নাই। তার মানে বাচ্চাটা আপনার কাছে দীর্ঘ সময় কখনো ছিলই না? কখনোই ছিল, মার কাছেই সে ছিল। মার কাছে, হ্যাঁ, আমার কাছে দেয় নাই সে, আমার কাছে দেয় নাই। মানে দূরের থেকে আমি এটা বুঝি যে বাচ্চাটাকে সে একটা জিম্মি হিসাবে সে ব্যবহার করতেছে। টিল নাও বাচ্চাটাকে সে কি করবে, বাচ্চাটাকে লেখাপড়া করাবে, আমি এরকম মা আমি দেখি নাই জগতে। আচ্ছা, আমাদের মনে হয় একটু বুঝতে পেরেছি। আমাদের কাছে আপনার প্রশ্নটা কি আজকে? এখন আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে এখন আমি লাস্টে আসতেছি খুব শর্ট টাইমের মধ্যে। এখন আর ছেলেটা হয় কি, ছেলেটা এই যখন স্কুল ছুটি হয়, মানে হোস্টেল অথবা বোর্ডিং স্কুল ছুটি হয়, তখন যে সে বাড়িতে যায়, আমি ইচ্ছে করে নিয়ে যাই, ঠিক আছে যাও বাড়িতে যাও, তখন সে আর আসতে চায় না। এরকম 2 বার হয়েছে, এবং লাস্ট টাইম যে হয়েছে এটা 1 মাস হইতে চললো, এখন পর্যন্ত সে আসবে না। আমি বললাম যে কেন তুমি পড়বা না? কয় না, আমার আম্মাকে নিয়ে যেতে হবে। আমি তাকে বুঝাইলাম, দেখো তোমার আম্মাকে নিয়ে যদি আমি বাসা ভাড়া করে রাখি, তুমি শুধু রাত্রে আসবা ঘুমানোর জন্য, এছাড়া কিন্তু তুমি সময় পাইবা না। তুমি রাত্র 10:30টায় বাসায় আসবা, পরিশ্রান্ত হইয়া বাসায় আসবা, এসে খাওয়া দাওয়া করে তুমি ঘুমাইবা, আবার সকাল 7টার সময় তোমার স্কুলে যেতে হবে, সারাদিন তুমি স্কুলে থাকবা। বুঝতে পেরেছি। আমরা একটু আপনার প্রশ্নটা মনে হয় পেয়ে গেছি। একটু আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি কোনো প্রশ্ন আছে কিনা, তারপর আমরা একটু বিরতিতে যাব, বিরতির পর আলোচনা করব। কারো কোনো প্রশ্ন আছে? উনি কি আসলে জানতে চাচ্ছে সেটা কিন্তু বলেননি। উনি আমাদের কাছে কি আসলে ওনার স্পেসিফিক কোনো কোশ্চেন আছে কিনা?
আপনার কোনো স্পেসিফিক কোশ্চেন আছে আজকে আমাদের কাছে? আমার স্পেসিফিক কোশ্চেন হচ্ছে যে ছেলে এখন আমি এখন কি করব? আমি তো ছেলেটার জন্য কিছু আমি করতে পারতেছি না, তার মার জন্য কিছু করতে পারছি। ঠিক আছে, ওকে ঠিক আছে। আচ্ছা, তুমি শুরু করো। ধন্যবাদ আপা, এবং আমার সহ আলোচক আজকে আয়েশা সিদ্দিকা, তাকে শুভেচ্ছা। আমরা আজকে ব্যক্তিত্বের একটা অসুবিধা, এবং এটা খুব কি বলবো জটিল একটা অসুবিধা নিয়ে, একটা রোগ যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি। এবং আমাদের কিছু মানে বিরতির আগে যেই আমরা ফোনে কথা মানে যে ক্লায়েন্টকে বা যে মানুষটি ফোন করলেন সেই কেসটার কথা বললেন, সেটাও কিছুটা এরকমই আর কি। এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। উনি উনার রিসেন্ট মানে সর্বশেষ যেটা বলছেন বা বলতে চাচ্ছিলেন যে উনি উনার সন্তানকে নিয়ে চিন্তিত। উনি সন্তানের লেখাপড়ায় ভালো করাতে চান, সেই জন্য উনি সন্তানকে বোর্ডিং স্কুলে, ঠিক ওগুলো স্কুল না কোচিংয়ের মতো স্কুল, সেগুলো শাহিন স্কুল, ওগুলোতে ভর্তি করিয়েছেন, কিন্তু মানে ওই ওনার সন্তান ওইখানে থাকতে চাচ্ছেন না। এবং লাস্টবার মনে হয় 1 মাসের বেশি বাসায় গিয়ে আর আসেন না। তো এটাই মূলত ওনার মেইন কনসার্ন, ওনার সন্তানকে নিয়ে উনি চিন্তিত। প্রথমত আমার তরফ থেকে যেটা বলা সেটা হলো যে ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি অ্যাবাভ 60 এবং ওনার দীর্ঘ লাইফের যে আমরা ইনফরমেশনগুলো আমরা পেলাম, অনেক চড়াই উতরাই পেরিয়ে উনি আসছেন, এবং এত অনেক ইস্যুর পরে উনি এই আমাদের একটা ন্যাশনাল টেলিভিশনে আপনার কাছে বা আমাদের কাছে ওনার গল্পগুলো বললেন এবং সাহায্য চাইলেন। এটা একটা সাহসের দরকার। এবং ওনার এখন এই বাচ্চা থেকেই যদি শুরু করি, সেই বাচ্চার হিস্ট্রিতে আমরা জানলাম যে এই বাচ্চা হচ্ছে সেকেন্ড ওয়াইফের, এবং সেকেন্ড ওয়াইফের বিয়ে হওয়ার মানে বাচ্চা হওয়ার 15 দিনের মাথায় বাচ্চা সহ বউকে উনি ডিভোর্স দিয়েছেন। মানে দিতে চেয়েছেন মানে সন্দেহ, মানে উনি মনে করেছেন যে এটা ম্যারেজটা ওয়ার্ক করবে না এবং ডিস্টার্ব হবে বারবার, তো বন্ধু বান্ধবের পরামর্শে উনি দিয়ে দিয়েছেন। এটা একটা মানে উনি এখন কেমন বোধ করছেন আমি জানি না, উনি শুনছেন মনে হয়। এখন উনি যদি নিজেকে রিফ্লেক্ট ব্যাক করেন যে একটা মা বা একটা মহিলার যখন সন্তান হয়, এমনি ওই সময়টা সে ইমোশনালি ফিজিক্যালি ভালনারেবল থাকে, উনি অনেক ডিসিশন নিতে পারেন না, নিজেই মানুষজন টেক কেয়ার করে, আমাদের দুর্বলতম একটা সময়। ওই সময়টাতে দেখা গেল মা, নানি, চাচি, খালা সবাই পাশে থাকে, আত্মীয় স্বজন, বাচ্চা 40 দিন না হওয়া পর্যন্ত কেউ ইয়া করে না, এগুলো হচ্ছে ট্রেডিশন, খুব কমন হিউম্যান। সেই মুহূর্তে ওনার মনে হইলো যে এইটাকে এই সংসার মনে হয় টিকবে না, বা এই মহিলা কেমন রিয়েক্ট করে। ওই সময় এমনিতেই আমাদের কিন্তু মেয়েদের হোক বা বাচ্চা হওয়ার পরে ওই সময়টাতেই অনেক অনেক উঠানামা করা আচার আচরণে তারতম্যে, শরীরে যেমন উঠানামা করে, লাইফস্টাইল, তার জীবনের প্রথম একটা তার শরীর থেকে একটা নতুন একটা মানুষ জন্ম হয়েছে, সেটার সেই এইগুলোর সাথে অ্যাডজাস্ট করতে অনেক টাইম লাগে, হরমোনাল চেঞ্জ, অনেক কিছুর সাথে। সেই মুহূর্তে উনি এই যে ডিভোর্স দেওয়ার মতো একটা ডিসিশন যে নিয়েছেন, এটা একটা সিদ্ধান্ত, একটা মানে কঠিন সিদ্ধান্ত, এবং এটা মানে খুব সহমর্মী একটা সিদ্ধান্ত না। এখন যখন এই ধাক্কাটা ওই মহিলা পেয়েছেন, তার আগেও স্টোরি আছে, সেই মহিলার সাথে ওনার একটা আলোচনা হয়েছে যে বাচ্চা হলে পরে এই বাচ্চাটা দিয়ে দিতে হবে বড় বউকে, ছেলে হলে তো ছেলেই হয়েছে। তো এই যে সন্তান হারানোর একটা যে মানে আমরা যে আয়েশা সিদ্দিকা সুন্দর করে আলোচনা করছিলেন যে নিরাপত্তা, মাতৃত্ব, কানেকশন, এই বিষয়গুলো, সে তো জেনে যে আমার বাচ্চা হলে বাচ্চাটা নিয়ে যাবে, সো বাচ্চাকে আগলে রাখার জন্যই উনি আরো বেশি প্রতিক্রিয়া হয়তো বা দেখাচ্ছিলেন। হ্যাঁ, সো এই প্রতিক্রিয়া দেখাতে গিয়ে যখন এটা হলো, এখন এই সেকেন্ড ওয়াইফের ওনার এই সেকেন্ড ওয়াইফের বয়স কিন্তু অনেক কম ছিল। আমরা ধারণা করছি যে বাচ্চা যদি এখন 13-14 বছর বা 12 বছর হয়, তো 30 বছর উনি বললো মানে 20s এর দিকে হয়েছে, অথবা আরো কম হতে পারে, কারণ এখনই 30 বলছে, এখনই 30। তো এখন ডিভোর্স হয়ে গেছে, এখন এই সেকেন্ড ওয়াইফের বেঁচে থাকার অবলম্বন কি? তার বাচ্চা। এই বাচ্চাকেই তো সে আগলে রাখতে চাইবে, বা বাচ্চার মাধ্যমে যেহেতু কোর্টের মাধ্যমে একটা বন্দোবস্ত হয়েছে, এই বাচ্চাকে সে হাতছাড়া করবে না, এবং বাচ্চার কাছেই মায়ের কাছেই প্রোটেকশনটা আমার মনে হয় যে এটা তো খুব স্বাভাবিক। হ্যাঁ, যে সবচেয়ে বেশি প্রোটেকশনটা মায়ের কাছে হয় যখন আপ টু 18 বছর আগ পর্যন্ত। তো এইসব দিক বিবেচনায় আমরা যেই মানে বন্ধনের কথা বলছি, আর্লি চাইল্ডহুডের কথা বলছি, ওই সময় যে সিকিউরিটির কথা বলছি, সেই জায়গাগুলোতে অনেক ব্যত্যয় ঘটেছে এখানে। এই রিপিটেডলি এখন এই ভদ্রলোক যিনি ফোন করলেন, ওনার আসলে উনি নিজেও একটু রিফ্লেক্ট বা একটু নিজেই চিন্তা করতে পারেন উনি আসলে কি চান এখন ওনার লাইফে। কারণ অ্যাবাভ 60 উনার আসলে মানে কি বলবো, যেটাকে আমরা বলি যে রিফ্লেক্ট ব্যাক করে মানুষ, একটু নিজের চোখে আয়না দেখে যে আমি এখন জীবনে কি করলাম এবং কি দিলাম সমাজে, কি চাই। সো
উনি যদি ওনার সন্তানদের এখন ওনার সন্তানকেই যদি এখন প্রথম প্রায়োরিটি হয় ভালো লাগে, তো ওনার সন্তানের ভালোর জন্য যেটুকু করা যায়, যেভাবে করা যায় সেই জায়গাগুলো উনি টেক কেয়ার করতে পারে। এবং সেকেন্ড যে ওয়াইফ, ওনাকে ওনার যে নিডটা সেই অনুযায়ী চাপিয়ে না দিয়ে, জোরাজোরি না করে, ওনাদের যে একটা আলাদা লাইফ আছে সেই জায়গাটাতে ওইভাবে যদি যতটা পারা যায় হেল্প করা যায়, খুব বেশি কি বলবো যে সব ঠিক হয়ে যাবে ব্যাপারটা তা না। এর মধ্যে থেকেই যতটা পারা যায় উনি, ওনার যেহেতু এখন ওনার মনে হয়েছে যে আমার কিছু করছেনও, হ্যাঁ, ওনারও একটা আগ্রহ আছে, গ্রাম থেকে ওনার উপজেলা শহরে বাসা নিয়ে দিলেন, এখন তারপর আবার স্কুলে নিয়ে আসে, বিভাগীয় শহরে পড়াচ্ছেন। সো ওনার একটা আগ্রহ আছে এবং হ্যাঁ, এটাকে খুব আমি শ্রদ্ধা করি। সো এইটা ধরে রেখেই, কিন্তু ব্লেম না করে বা দোষারোপ না করে, যেমন ওই মহিলা আসলে সন্তান লালন পালন জানেন না, উনি খারাপভাবে কথা বলে, মানে এইসব কিছু না বলে, যে উনিও যে কাজগুলো হয়েছে এগুলোকে একটু যদি আমরা চিন্তা করি, তাহলে আমাদের ওই যে বলি আমরা সিম্প্যাথি বা এমপ্যাথেটিক হয়ে কথা বলতে পারি বিষয়গুলো। আবার ওনার প্রথম যে ওয়াইফ আছেন, উনি ওনার সাথে আছেন, ওনারা দুজনে আছেন, উনি ভালো সময়, মানে কি বলবো যে ওটা একটা স্বাভাবিক সম্পর্কে যাচ্ছে, দ্যাটস গুড। ওনার এখন কনসার্নটা এখানে, এখানে ওনার যদি সাপোর্ট দেওয়ার সামর্থ্য থাকে, যেগুলো আছে ফিনান্সিয়ালি এবং আদার্স কিছু, সেটুকু অব্যাহত রাখুক। এবং দ্বিতীয় স্ত্রী সম্ভবত অনিরাপত্তায়ও ভুগছেন খানিকটা, তাই না? যে বছরে 200 টাকা মাত্র বাড়বে, সেই কথাটা আপনি খুব ভেঙেই বললেন। মানে আমি ওইটাই বলছিলাম যে ওনাকে ফাইন্যান্সিয়ালি যতটুকু পারা যায়, আর যেহেতু অন্য কোনো আর যদি এঙ্গেজমেন্ট বা দায়িত্ব না থাকে, তাহলে এই সন্তানকে আর একটু, বা ওনার ওয়াইফকেও একটু নিরাপত্তা যদি দেওয়া যায়, যে তোমাদের কোনো হবে না, আমি আছি, তোমাদের দেখছি, বাচ্চাটা আমার, বাচ্চা ওই মারও যেমন অধিকার এবং আসল বাবারও। সো ওই দুজনকে অনারশিপটা দিয়েই যে আমরা একে করবো, তুমি বা উনি আপনি করে বলেন যে আপনি এটা মানে দুশ্চিন্তা যদি কমাতে পারে, তাহলে দেখবেন যে ওই মায়ের সাথে বাচ্চার সম্পর্কটা আরো ভালো হবে এবং ওই যে সিকিউরিটিটা আরো তৈরি হবে এবং আস্তে আস্তে ভালোর দিকে যাবে। এবং একটা প্রথম থেকেই বাচ্চাটার জন্ম থেকেই একটা যুদ্ধংদেহী ভাব, যেন দুই পক্ষ, দুই যুদ্ধ শিবির মাঝখান থেকে বাচ্চাটা, তার কোনো দোষ নাই, বাচ্চাটার কোনো দোষ নেই, এবং বাচ্চাটা যেন একটা অস্ত্র হয়ে দুইজনের মাঝখানে নেগোশিয়েট করার একটা জায়গায় বাচ্চাটাকে, এবং যেই কারণে বাচ্চাটার তো আসলেই মন খারাপ থাকবে। এবং পরে যে ক্যাডেটের মতন একটা জায়গা বললো যেখানে ভর্তি করিয়েছে, সেই সকালবেলা বাচ্চাটার 9টা 7টা থেকে শুরু হচ্ছে, রাত 10টা পর্যন্ত বাচ্চা থাকতে চাওয়াটাও তো আগ্রহের জায়গা। এটা শুধু উনি ওই বাচ্চাও না, মানে রিসেন্ট কয়েকটা আমি জানি, আমি আমাদের কেসের মধ্যেই, যে বাচ্চা 6 মাস পরে চলে আসে, হ্যাঁ, যে এরকম যে ক্যাডেট গুলো থাকে, ক্যাডেট এগুলোকে ক্যাডেট প্রি ক্যাডেট বলে, মানে কোচিং আর কি, ক্যাডেটের মতোই ওরা পড়ায় টড়ায় এবং প্রিপেয়ার করে 7 ভর্তি পরীক্ষাটা হয়। তো 6 এর সময়টাতে ভর্তি দেয়, বাবা মারা 1 বছর ওখানে রাখে, তারপরে 7 8 ভর্তি। তো ওখান থেকে অনেকে চলে আসে, ওটাকে কোপ করতে পারে না ওই জায়গাটাতে। সেটাই এবং বাচ্চাটার তো আসলে বাবার সাথে সেই বন্ধনের জায়গাটাও নেই, মাই ওর, যেটা আয়েশা বলছিলে, তুমি যদি আর একটু ছোট্ট করে বলো। থ্যাংক ইউ আজহার, খুব সুন্দর করে আপনি বললেন। অ্যাট দ্য সেম টাইম যে জায়গাটা খুব প্রমিনেন্ট আমার কাছে ফিল হচ্ছিল, যে থ্যাংক ইউ, আপনি সাহস করে ফোন দিয়েছেন, আমাদেরকে পুরো ঘটনাটি বলেছেন। আপনার কাছে এখন একটা কঠিন মুহূর্ত, সেই জন্যই ফোন দিয়েছেন। আপনার কথাগুলোতে, ওনার কথাগুলোতে কিন্তু একটা গিল্ট একটা জায়গায় উঠে এসেছে, যে আমি বুঝতে পারিনি যে 3বার অ্যাবর্শন হলে যে আর একটা যে বয়সের লিমিটেশন আছে মেয়েদের, এটার একটা জায়গা। তারপরে এই যে ওখান থেকে উঠে এসে মানে গিল্ট বেশ কয়েকবার এসেছে, যে অপরাধবোধ, যে আমার কিছু ডিসিশনের জন্য এই জায়গাটা হয়েছে। সো সেটা থেকে আবার একটা একগুয়ে ভাব, যেটা যে আমরা যতটুকু শুনেছি ওনার কাছে, যে প্রত্যেকটা সিদ্ধান্ত কিন্তু ওনার দিক থেকে নেওয়া হয়ে গেছে, এককভাবেই নিয়েছেন। যে বিয়ের সিদ্ধান্ত, সেকেন্ড বিয়ের সিদ্ধান্তটা, তারপরে অ্যাবর্শনের সিদ্ধান্ত, অবশ্যই সেখানে মায়েরও হয়তো বলার কিছু ছিল, কারণ অংশীদারিত্বের ব্যাপারটা, হ্যাঁ সেটাই, যে 1বার না 2বার নয় 3বার। সো সেখানে ওই মায়ের আসলে অবস্থাটা কি, সেটাও আমি একটু চিন্তা করছিলাম। অ্যাট দ্য সেম টাইম যেটা, যে এই মুহূর্তে যেমন আরেকটা একগুঁয়ে সিদ্ধান্তে উনি আছেন, যে
সন্তানকে, ছেলে সন্তানটিকে ঠিক করে ফেলতে হবে যে উনি যদি মায়ের কাছে থাকে তাহলে হয়তো ও ঠিক থাকবে না। সো আমি খুবই রেসপেক্টফুলি বা আমি সম্মান দেখাচ্ছি সেই সিদ্ধান্তটাই, যে বাবা হিসেবে ভাবতেই পারি আমি সন্তানের জন্য আমার। অ্যাট দ্য সেম টাইম ওর মা কিন্তু ওর সবচেয়ে কানেকশনের জায়গা। সো সেই সংযোগটা যদি আপনি বিচ্ছিন্ন করে ফেলেন তখন কিন্তু শিশুটি ওভাবে ভালো থাকবে না, যেটা দিয়ে তুমি শুরু করছো। এক্স্যাক্টলি। সো ওই যে আবেগীয় বন্ধনটা ওর মায়ের সাথে, তো মায়ের সাথে বসে একটু কথা হতে পারে। মানে আমি পুরোটা শেয়ারিংয়ে কোথাও শুনিনি যে আলোচনার বিষয়টি, কারণ আমরা পৃথিবীতে আসলে বড় হই তো দ্বিপাক্ষিকভাবে। আমার একার জীবনটা কিন্তু জীবন না, আমার চারপাশটা নিয়েই আমি। সেলফ তো একটা আছে, বাট সেটার তো চারপাশ থেকে অনেক প্রভাবিত হয়। তো একটু যদি আলোচনা করা যায় যে দ্বিতীয় স্ত্রীর সাথে বসে, যে আসলে এই সন্তানের এই বিহেভিয়ারগুলো আপনি দেখছেন যে ও হয়তো কথা শুনছে না, ও হয়তো পড়ালেখা করছে না, ও রেজাল্ট ভালো হচ্ছে না, তো আমরা কি করতে পারি সন্তানটির জন্য, তুমি কি মনে করো? সো এটা আসলে উপজেলা বা দেশের বাইরে পাঠিয়ে দিলেও এখানে কোনো উপকার হবে না। এটা হচ্ছে আবেগীয় বন্ধনটা তৈরি করা। যেমন আমার মা সবসময়, কখনো খুব কড়া হয়েছেন আমার সাথে, আমার মনে পড়ে না, কিন্তু উনি সবসময় বলেছেন যে তুমি এমন কিছু করবে না যাতে আমার মাথা ছোট হয়, তুমি আমার গর্ব। তা আমি না এখনো ওই বাক্যটা অনেক মনে রাখি, যে মর্যাদাটা মা দিয়েছিল তোমাকে, যে বিশ্বাসটা, যে ট্রাস্টটা, এই বিশ্বাসটা কিন্তু প্রত্যেকটা সম্পর্কে জরুরি। এবং আপনি যেহেতু এখন 60 বছরের মতো আপনার বয়স, একটু নিজের যত্নটা নেওয়াও খুব জরুরি। কারণ আপনি বাবা হিসেবে সন্তানের জন্য কখনো ভাবছেন, হাজবেন্ড হিসেবে কখনো ওয়াইফের জন্য ভাবছেন। খুব সুন্দর করে বললেন যে আপনার প্রথম স্ত্রীর সাথে আপনার সম্পর্কের কোনো টানাপোড়েন সেভাবে নেই। ইভেন আপনার দ্বিতীয় স্ত্রী সম্পর্কে আপনার প্রথম স্ত্রীর কোনো অভিযোগ বা কটু কথা বলা, সেটাও আপনি কখনো শোনেননি। একটু ওনার সাথেও যদি কথা বলেন, কারণ ওনার জীবনটার উপর দিয়েও তো অনেক কিছু গিয়েছে, আপনার দুজনেরই জার্নি এটা। তো দুজনে মিলে একটু কথা বলা। এবং আপনার জন্য আমি একটু বলবো যে নিজের যত্নটাও এখন অনেক জরুরি। একটু নিজের দিকেও যদি আপনি মনোযোগটা দেন এবং সন্তানের ব্যাপারে একা সিদ্ধান্তটা না নিয়ে ওর মায়ের সাথে কথা বলে যদি আপনি সিদ্ধান্ত নেন, সন্তানেরও কিন্তু আপনার প্রতি ভরসাটা বাড়বে। কারণ আমরা আজকে যে টপিকটি নিয়ে কথা বলছি, আসলে বিশ্বাস অনেক বড় একটা জায়গা। এটা খুব সুন্দর করে তুলতে পারে বিশ্বাসটা। আবার সন্দেহ, ও পারবে না, যেমন একটা স্টেটমেন্ট উঠে এসেছে যে মা তো পারেন না। আসলে মা তো অনেক আগে থেকেই পারেন দেখেই মায়ের পেটেই সন্তানটির জন্ম। তো মায়ের সাথে ওর আবেগীয় সম্পর্কটাকে রেখে আপনি যদি ওর জন্য পরিকল্পনা করেন, তখন কিন্তু আপনার দ্বিতীয় স্ত্রী, আপনার ছেলে এবং আপনার প্রথম স্ত্রীর সাথে এখনও ছেলেটির, আপনার সন্তানের কোনো সংযোগটা নেই। তো দুইটা মা আছে। তো দুজন মা বসে বা আপনি তিনজন বসে যদি ওর জন্য একটা সিদ্ধান্ত নেন, তখন কিন্তু ও নিরাপদ বোধ করবে। শিশুটিও কিন্তু একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে যাচ্ছে। তো আমি মোটা দাগে বলবো আলোচনা করা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে, অ্যাটলিস্ট মা এবং বাবা সন্তানের বিষয়ে, এবং নিজের যত্নের জন্য আপনার যদি সুযোগ থাকে আপনার কাছের মানুষ, যেহেতু আপনার প্রথম স্ত্রী, তার সাথে কথা বলা। আপনার যেহেতু চিন্তা হচ্ছে অনেক, আর সেখান থেকেও যদি মনে হয় যেহেতু একটা গিল্টের জায়গায় উঠে এসেছে, অপরাধ বোধ কাজ করছে ভিতরে, একটা অ্যাংজাইটি, অস্থিরতা কাজ করছে, আপনি যে কোনো পেশাদার মনোবিজ্ঞানীর কাছেও যদি সুযোগ থাকে আপনি সাপোর্টটা নিতে পারেন। আপনার সিদ্ধান্ত নিতে এটা সহযোগিতা করবে আপনাকে। হ্যাঁ, এবং একটু ফ্যামিলি থেরাপিতেও যদি হয় তাহলে সুযোগ থাকে সেটা হয়। এবং উনি আরেকটা কথা বলছিলেন যে দ্বিতীয় স্ত্রী জিম্মি করছেন, ওনাকে মানসিকভাবে হ্যারাস করছেন। সম্ভবত দ্বিতীয় স্ত্রীর যে নিরাপত্তাহীনতার জায়গাটা, সেই জায়গাটাকে উনি কি আসলে বুঝতে পারছেন কিনা, চাপিয়ে দেওয়ার কোনো জায়গা আছে কিনা। কারণ প্রথম স্ত্রীর ক্ষেত্রে যখন 3বার অ্যাবর্শন করান, তার মানে আসলে ওই জায়গাটা আমরা এক্সপ্লোর করিনি যে প্রথম স্ত্রীকে আসলে রাজি ছিল কিনা। একটা নিজেই বলছেন যে 19-20 বছর বয়সের বিয়ে করেছেন, সেই সময় একটা পরিণত বোধের অভাব থাকতেই পারে। কিন্তু এখন যখন দ্বিতীয় স্ত্রীর সাথে একটা জেনারেশন গ্যাপ, দ্বিতীয় স্ত্রী অর্ধেক বয়স তার,
মার থেকে ছেলেকে আলাদা করে ফেলার জায়গাটা, এবং যেই ছেলের জন্যই উনি ওনার জীবনের এত ঘটনা ঘটালেন, ছেলেটাই কি আসলে ভালো থাকবে? সেটাই। এবং এই ছেলেটা এখন যা শিখছে, এই ঘটনাটা তো ভবিষ্যতে ছেলেটা যখন বড় হবে, ও বাবা হিসেবেও কি পরিণত বয়সে সম্পর্ক তৈরিতে তো এটা বড় ইফেক্ট ফেলবে। এখন থেকেই যদি কোনো না কোনোভাবে প্রফেশনালি হেল্প নিয়ে হোক, ওইটা যদি একটু ইমপ্রুভ করা যায়, আদারওয়াইজ এই ছেলেও যখন অ্যাডাল্ট রিলেশনশিপে যাবে, সেও কিন্তু ওই যে টেকসই রিলেশনশিপে থাকতে পারবে। ওনার ক্ষেত্রে যেটা হয়েছে, ওনার কোনো রিলেশনশিপে টেকসই নেই, ট্রাস্টের ইস্যু আছে এবং একটু চাপিয়ে দেওয়ার প্রবণতাও আছে।